গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং। সবাইকে স্বাগত জানাই তোমাদের এই গ্রামার ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। সামনে অনেক এক্সাম রয়েছে, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে বিভিন্ন। আশা করি সবাই খুব ভালো করে একদম মনোযোগ দিয়ে প্র্যাকটিস শুরু করেছো, তাই তো? কারণ সুযোগ মিস করলে একদম চলবে না। আচ্ছা, আমার অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কি একটু কাইন্ডলি জানিয়ে দিও আমাকে। অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট বক্সে কাইন্ডলি জানিয়ে দিও। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। শুরু করা যাক আজকের ক্লাস। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। যেমন মিসলেনিয়াসে এটা কিন্তু মেন্সে আসেই। গুড ইভিনিং অপূর্ব। মিসলেনিয়াস মেন্সে কিন্তু এই টপিকটা থাকেই, একদমই ম্যান্ডেটারি, 5 নম্বর থাকে এটাতে। এবং যতটা বেশি নম্বর ক্যারি করার চেষ্টা করা যায় আর কি। সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন। ঠিক আছে, অশুদ্ধি সংশোধন। ঠিক আছে, থ্যাংক ইউ অপূর্ব। অশুদ্ধি সংশোধন তোমাদের অনেক পরীক্ষার ক্ষেত্রে থাকে। লাস্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটেও আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রায় অশুদ্ধি সংশোধনের প্রশ্ন এসেছে। অশুদ্ধি সংশোধন আর কিছুই নয়, বানান ঠিক করা। এবং অশুদ্ধি সংশোধন শুধু যে শব্দগত আসে সেটা না, অর্থগতও আসে, বাক্যগত আসে, বাক্যের অন্বয়ে ঘটিত আসে। শব্দ এবং বাক্য দুটো জনিতই আমাদের শিখতে হবে বিষয়গুলো। তবে আমরা ইনিশিয়ালি বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শব্দগত অশুদ্ধি। শব্দগত অশুদ্ধিটা আমাদের আগে শিখতে হবে। তারপর আমরা বাক্যগত অশুদ্ধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার এবং লাইক করতে ভুলো না। তোমাদের জন্য এই গ্রামার ক্লাসটা প্রত্যেক সোম এবং বুধবার থাকছে, এবং রবিবার সকাল 8টায় থাকছে। একদম মিস করো না। কারণ এই গ্রামার ক্লাসগুলো তোমাদের যে পরীক্ষাতেই গ্রামার থাকুক না কেন, বেঙ্গলি গ্রামার তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি টেট, মিসলেনিয়াস, আইসিডিএস মেন্স এবং বিভিন্ন কোর্টের এক্সামেও থাকে। তার জন্য একদম চোখ বন্ধ করে এই গ্রামার ক্লাসগুলো করতে পারো। আমি সিলেবাসটা সেইভাবেই কভার করছি যাতে তোমাদের প্রতিটা পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগে। ঠিক আছে, চল লেটস স্টার্ট। আচ্ছা দেখো, বানানের ক্ষেত্রে সবসময় যে খুব নিয়ম একেবারে ভয়ানক মুখস্থ করে রাখতে হবে তা না। তবে নিয়মগুলো জেনে থাকলে কি হয়, বানান ভুলটা হয় না। বানান অবশ্যই অভ্যাসের ব্যাপার, অভ্যাস করতে করতে বানান সবসময় সঠিক হয়। তবে একটা কথা আমি বলবো যে বানানের নিয়মগুলো জেনে রাখা দরকার। যদি তোমার বানানের নিয়মগুলো জানা থাকে তাহলে কি হয়, ভুল হওয়ার পরিমাণটা অনেকটা কমে যায়। তো আমি এখানে নাম্বারিং করে করে বিভিন্ন বানানের নিয়মগুলো আলোচনা করার চেষ্টা করেছি, সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে পয়েন্টটা রয়েছে দেখো স্ক্রিনে রয়েছে, যেসব শব্দে হর্ষই দীর্ঘই বা হর্ষৌ দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হর্ষই বা হর্ষৌ এবং কার চিহ্ন হিসাবে হর্ষইকার এবং হর্ষৌকার ব্যবহৃত হবে। এটা আধুনিক বানানের নিয়ম। আমরা ছোটবেলায় শিখেছি, হয়তো তোমরা শেখোনি বাট আমরা তো শিখেছি, বয়াকার ডয়শনলয় দীর্ঘই বাড়ি আমরা লিখতাম, প লয় লয় দীর্ঘই পল্লী আমরা লিখতাম, শ্রেণী রচনাবলী এগুলো আমরা দীর্ঘইকার দিয়ে লিখতাম। গুড ইভিনিং মির্জামান। এগুলো আমরা দীর্ঘইকার দিয়ে লিখতাম। কিন্তু ব্যাকরণের নিয়ম অনুসারে এখানে হর্ষই এবং দীর্ঘই উভয়ই সিদ্ধ, মানে দুটোই হতে পারে। এবং দুটোই যখন হতে পারে, আধুনিক বানান বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে বানান সংস্কার সেটাতে বলা হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে হর্ষই এবং হর্ষৌ, যে কনফিউশনের বানানগুলো আছে সেখানে আমরা হর্ষৌ বা হর্ষইটাই ব্যবহার করব। দীর্ঘ বা দীর্ঘইটার ব্যবহার আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ বাংলা ভাষায় এই হর্ষই এবং হর্ষৌ এর ব্যবহারটাই প্রপার। দীর্ঘই বা দীর্ঘৌ এর ব্যাপারটা তদ্ভব বা দেশি শব্দের ক্ষেত্রে খুব একটা প্রপার না। ঠিক আছে, সেই কারণে হর্ষই এবং হর্ষৌ এর ব্যবহারটাই আমরা বর্তমানে প্রচলন করছি। ঠিক আছে, কারণ অনেকেরই মনে হতে পারে ম্যাম আগে তো ছোটবেলায় পল্লী বানান প লয় লয় দীর্ঘই শিখেছি, এখন কেন হর্ষই লিখি। এটাই হচ্ছে তার উত্তর, যে বর্তমানে এই জটিলতাগুলোকে কমানোর চেষ্টা করা হচ্ছে, বাংলা বানানের কনফিউশন গুলোকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যেগুলোতে দুটোই হতে পারে। ব্যুৎপত্তিগতভাবে যেগুলোতে দুটোই হতে পারে সেগুলোতে হর্ষই এবং হর্ষৌ আনার চেষ্টা করা হচ্ছে, এটাকেই প্রচলন করে দেওয়া হচ্ছে। এবং তুমি যদি নতুন বাচ্চাদের যে টেক্সট বুক গুলো 1 to ক্লাস 7 8 পর্যন্ত যদি টেক্সট বুক তুমি দেখো, সেখানে দেখবে এই বানানগুলোই কিন্তু চলছে।
সেখানে তুমি এই বানানগুলোই চলছে দেখবে। কারণ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমাদের মতোই ছাত্র আমার। তো ম্যাম, আমরা ছোটবেলা থেকে কুমির বানান শিখলাম, ক ময় দীর্ঘই র, ময় দীর্ঘই র কুমির। এখন বলছে কুমির বানান এইটা। ছোটবেলা থেকে পয়াকার ক্ষয় দীর্ঘই পাখি শিখেছি, এখন বলছে পয়াকার ক্ষয় হর্ষই পাখি। একদম এই কনফিউশন গুলো হয়। এই কনফিউশন গুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে, এগুলোকে হর্ষইতেই নিয়ে আসা হচ্ছে, এগুলোতে আর দীর্ঘই এর ব্যবহার রাখা হচ্ছে না। ঠিক আছে, চলো নেক্সট। রেফের পর বর্জনে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে ডাবল। অর্থাৎ রেফটাই যখন কোন একটা শব্দের সাথে যুক্ত হচ্ছে তখন আর সেটা যুক্ত বর্ণ হিসাবে থাকবে না। আর সেই শুদ্ধ বানান কিভাবে লিখবে সেটার জন্যই তো আলোচনা করছি। বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে নিয়মগুলো বানানের ক্ষেত্রে কার্যকর হয়েছে সেগুলোই আলোচনা করছি। সেগুলো শুদ্ধই, সেগুলো কোনোটা অশুদ্ধ নয়, সেগুলো একেবারে শুদ্ধ। কুমির বানানে হর্ষইকার বা পাখি বানানে হর্ষইকার বা বাড়ি বানান, পল্লী বানান, শ্রেণী বানানে হর্ষইকার, এটা সিদ্ধ, এটা কোনো অশুদ্ধ কিছু না। এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একদম বানানের নিয়ম অনুসারেই আমি আলোচনা করছি। ঠিক আছে, বানান নিয়ে তোমাদের বিরাট কনফিউশন থাকে, ঠিক আছে, তোমাদের বলে না সকলেরই থাকে, কারণ আধুনিক বানানের অনেক পরিবর্তন ঘটেছে, তবে তার পরিবর্তনের লজিক আছে, সেই লজিক অনুযায়ী পরিবর্তন হয়েছে। ঠিক আছে, মনে রেখো এগুলো। আচ্ছা, কর্ম, ধর্ম, কার্য, সূর্য, অনেক আগের টেক্সটে দেখবে অনেক সময় কর্ম, ধর্ম এরকম ধরনের বানান লেখা হতো, কিন্তু এটা একদমই বাদ দিয়ে দেওয়া হয়েছে। রেফকার যখন যুক্ত হচ্ছে তখন বানানের দ্বিত্ব, অর্থাৎ ওই দুটো মিলিয়ে একটা ব্যঞ্জন, এটা আর হয় না। এটাও একদম ক্যান্সেল করা হচ্ছে, যত রকম জটিলতা বর্জন করা যায়। ঠিক আছে, চলো। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘর পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বর হয়। এটা সন্ধির নিয়ম থেকেই আমরা জানি। অহমযুক্ত কার অহংকার, সোমযুক্ত গীত সঙ্গীত, সমযুক্ত খা সংখ্যা। ঠিক আছে, এটা একেবারে সন্ধির নিয়মেও আমরা শিখেছি। এটা এক সময় হতো, অনেক পুরনো বই টইতে এই ধরনের বানান তোমরা দেখতে পাবে, কিন্তু এই বানান আমরা একদমই আর ব্যবহার করি না। শেষে বিসর্গ লেখা হয় না। প্রথমত মূলত প্রায়শ নো বিসর্গ, শেষে কোনো বিসর্গ না, একদম বিসর্গহীন। শেষে বিসর্গ যে বানানে দেখবে সেটা জানবে যে সেটা সঠিক বানান হচ্ছে না। অর্ধ তৎসম শব্দ বা তদ্ভব বিদেশি দেশি মিশ্র শব্দে কেবলমাত্র হর্ষই হর্ষও হয়, কখনো দীর্ঘই দীর্ঘও হয় না। আসামি, সরকারি, চুন, ইংরেজি, এর উৎস কি? বিদেশি বা দেশি শব্দ। এখানে কখনো কখনো দীর্ঘই হয় না, নেভার। ইংরেজির এই বানান আর নেই, এটা আমরা অনেক সময় পুরনো গল্পের বইতেও পেয়েছি, না এটা আর চলে না, এখন ইংরেজি এই বানান। আমরা ছোটবেলায় এইটা শিখেছি না, সরি, খ্রিস্টান, এই বানানটা শিখেছি তো, দ্যাট ইজ রং, এটা চলবে না। তাহলে বানান কি এখন? এইটা খ্রিস্টান বা খ্রিস্টাব্দ বা স্টেশন বানান এখনো প্রচুর, মানে পুরনো বইয়ের যদি নতুন মুদ্রণ দেখতে পাও সেখানে স্টেশন বানান এইটা পেতেই পারো, কিন্তু স্টেশন বানান এটা নয়। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির আধুনিক বানানের নিয়ম অনুসারে, আমি একদম অর্গানাইজেশন উল্লেখ করে বলছি যাতে তোমাদের কনফিউশন না থাকে, তারা কি বলছেন? তারা বলছেন বিদেশি শব্দ, দেশি শব্দের ক্ষেত্রে হর্ষই, হর্ষৌ, দন্তস্ব, তালব্যস্য এগুলোর ব্যবহার হবে। তাহলে ব্যবহার কোনগুলোর হবে না? দীর্ঘই, দীর্ঘৌ, মূর্ধন্যস্ব এগুলোর ব্যবহার বাদ, এগুলোর ব্যবহার হবে না। ঠিক আছে, কেবলমাত্র তৎসম শব্দ হবে, অর্থাৎ যে সমস্ত শব্দ ডিরেক্টলি সংস্কৃত থেকে এসেছে। নেক্সট, ভাষা ও জাতিবাচক নামে হর্ষইকার, এটা নিয়ে একটা কথা বলি। আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে, তারা চীন বানানে চয় হর্ষই ন অনেক দিনই লেখে। কে কে দেখেছো এটা? জাপানিতে নয় হর্ষই অনেক দিন লেখে ওরা। কে কে দেখেছো এটা? দেখেছো, কেউ নোটিস করেছো? এবং আমরা বলি যে নয় প্রিন্টিং এরর হয়েছে, নয় এরা ভুলভাল লিখেছে, বলি তো? না, এরা ভুলভাল একদমই লেখেনি, এরা সম্পূর্ণ ঠিক লিখেছে। নতুন বই ফলো করবে মির্জামান, নতুন সংসদ বাংলা অভিধান ফলো করবে, পুরনো বই ফলো করবে না, সেই জন্যই তো নিয়মগুলো বলছি।
এই চীন বানান, জাপানি বানানে হর্ষইকার, বাঙালি বানান, ফার্সি বানান, ইরানি বানানে হর্ষইকার, এটা আধুনিক বানানের নিয়ম। ঠিক আছে, এটা আধুনিক বানানের নিয়ম। গুড ইভিনিং। আজকে ক্লাসটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটা আধুনিক বানানের নিয়ম। ওকে, ভাষা ও জাতিবাচক নামে সব সময় হর্ষই, নো দীর্ঘই। এখান থেকে দীর্ঘইকে আমরা বিদায় দিয়েছি। তাই চীন, আরবি, ফার্সি, বাঙালি, ইরানি, জাপানি সবেতেই হর্ষইকার। ঠিক আছে, ক্লিয়ার? বানান নিয়ে বিরাট কনফিউশন সবার, আশা করি এগুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, তাই তো? আমি কিন্তু একদম আধুনিক বানান সংস্কার নিয়ে কথা বলছি, কারণ তোমরা এই সময়ের ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই এই সময়ের বানানটাই ব্যবহার করবে, তাই না? চলো এবার চলে আসি নত্যবিধান। নত্যবিধান সত্যবিধান আমরা জানি সবাই। নত্যবিধানের ক্ষেত্রে কি কি নিয়ম সাধারণত ফলো হয় সেটা একটু দেখো। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করছো তারা কিন্তু ক্লাসটাকে অবশ্যই শেয়ার এবং লাইক করো, তোমাদের জন্যই থাকে ক্লাস। এবং গ্রামারের যে কোনো রকম টপিকের জন্য কিন্তু এই ক্লাস তোমাদের জন্য সম্বুধ থাকছে, তাই প্লিজ সবাই শেয়ার এবং লাইক করো। বাংলা শব্দের বানানে দন্ত ন পরিবর্তিত হয়ে কখন মূর্ধন্য হয়ে যায়, এই নিয়মের নামই হলো মূর্ধন্যত্ব বা নত্ব বিধান। এটা আমরা জানি সবাই। দেখো, রি সরি র স খ মানে র মূর্ধন্যস্বর ক্ষিয়, এই 3 অক্ষরের পরে মূর্ধন্য হবেই হবে, হবেই হবে, নো দন্ত ন। প্রাণ, কারণ, ধারণ, ঘৃণা, তৃণ, ষণ্ড, ভূষণ, ক্ষণ, এরপরে দন্তন্য হয় না, নেভার, সব সময় মূর্ধন্য হয়। ঠিক আছে, নেক্সট র অথবা ক্ষিয় এরপর যদি ক বর্গের 5টি, প বর্গের 5টি এবং অন্তস্থ জ অন্তস্থ হয়, এই মোট 13টি অক্ষরের যে কোনো একটি বা দুটি চলে আসে, তারপরেও মূর্ধন্য হয়। যদি ক্ষিয় আর র এর পরে ক বর্গ আমাদের জানা আছে ক খ গ ঘ ঙ, তাই তো? আমরা ক থেকে ম পর্যন্ত এই স্পর্শ বর্ণগুলিকে 5টি বর্গে ভাগ করি, তাই না? এই 5টি বর্গের মধ্যে প্রথম যে বর্ণটা থাকে তার নাম ধরে আমরা সেই বর্গটার নামকরণ করি, তাই তো? তো সেই ক বর্গ এবং প বর্গের যে কোনো একটা অক্ষর কিংবা অন্তস্থ জ অন্তস্থ হ এরা যদি র এর পরে চলে আসে বা ক্ষিয়র পরে চলে আসে, তাহলেও কিন্তু মূর্ধন্য হয়, দন্তন্য হয় না। লাইক পরায়ণ, গ্রহণ, কৃপণ, ভ্রাম্যমান। কেন মূর্ধন্য? লজিক গুলো আমি বলছি না, এগুলো মুখস্থ করতে হয়। এগুলো যদি জানা থাকে, বানান ভুল অনেক কমে যাবে, অনেক কমে যাবে, বিশ্বাস করো। একটু যদি গো থ্রু করো, আমি এটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, একটু যদি গো থ্রু করো, বানানটা একদম সুন্দর মনে থাকবে আর বানান ভুলের সমস্যাটা কমবে অনেকটা। ট বর্গের ট ঠ ড ঢ এই 4টি বর্ণের পূর্বে যদি ন ধ্বনি থাকে এবং ওই ন সহযোগে যদি যুক্ত বর্ণ হয়, তাহলে সর্বদা সেটা মূর্ধন্য হয়। মানে ট ঠ ড ঢ তার আগে যদি ন এই সাউন্ডটা আসে, সেই ন সাউন্ডটা সবসময় মূর্ধন্য হয়ে যায়। যেমন কণ্টক, ঘন্টা, ঠান্ডা, দণ্ড, লণ্ঠন, কণ্ঠ, এগুলোতে কখনো দন্তন্য হয় না। আমি অনেককে দেখেছি কণ্ঠ দন্তন্য দিয়ে লিখতে, অনেককে দেখেছি ঘন্টা দন্তন্য দিয়ে লিখতে, অনেককে দেখেছি দণ্ড দন্তন্য দিয়ে লিখতে, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এখানে সব সময় মূর্ধন্য হবে। ঠিক আছে, ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট পর্যন্ত ক্লিয়ার তো? কমেন্ট বক্সে আমাকে জানিও যদি কোনো কনফিউশন হয়। ত বর্গের ত থ দ ধ এই 4টি বর্ণের পূর্বে যদি ন ধ্বনি আসে এবং ওই ন সহযোগে যদি কোনো যুক্ত বর্ণ গঠিত হয়, তাহলে কিন্তু আবার দন্তন্বয় থাকে। তাহলে ট বর্গের সাথে যুক্ত হলে ওটা হয়ে যাচ্ছে মূর্ধন্য, আর ত বর্গের সাথে যুক্ত হলে ওটা কি হচ্ছে? দন্তন্য। অন্ত, ছন্দ, বন্দি, গন্ধ সবটাই ত বর্ণের সাথে যুক্ত হয়েছে, দেখো বর্গের সাথে ত থ দ ধ, তাই না? অন্ত, ছন্দ, বন্দি, গন্ধ, এখানে কিন্তু মূর্ধন্যয়ের কোনো অবকাশ নেই, এটা দন্তন্য। ওকে, সমাসবদ্ধ দুই পদেরই অর্থের প্রাধান্য থাকায় নিম্নের শব্দগুলোর ক্ষেত্রে মূর্ধন্যর পরিবর্তে দন্তন্য হয়েছে। ত্রিনয়ন, দুর্নীতি, সর্বনাম, এগুলো সমাসবদ্ধ পদ। আচ্ছা ঠিক আছে অপূর্ব, অবশ্যই শেয়ার এবং লাইক করো, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য খুব কাজের হবে, সবার জন্য। এটা ইটস নট দ্যাট কি যারা এই পরীক্ষাগুলো দেয় তাদের জন্য, এই ক্লাসটা বেসিক্যালি সবার জন্য কাজের হবে। বাংলা বানানের বিশুদ্ধতা,
এটা তো ভীষণ দরকার না? সমাসবদ্ধ দুই পদের অর্থের প্রাধান্য থাকায় নিম্নের শব্দগুলোর ক্ষেত্রে মূর্ধন্যর পরিবর্তে দন্তন্য হচ্ছে কোনগুলো? ত্রিনয়ন, দুর্নীতি, সর্বনাম। ঠিক আছে, চলে এসো পরের পয়েন্টে চলে এলাম আমরা। আচ্ছা, আগের পয়েন্টটা ছিল এটা 5 নম্বর পয়েন্ট, নম্বরটা একটু মিস হয়ে গেছে। এটা 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট। 5 নম্বর পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? কোনো যদি কনফিউশন থাকে আমাকে একটু প্লিজ জিজ্ঞাসা করো। খাঁটি বাংলা শব্দে বা অতৎসম শব্দে বা তদ্ভব শব্দ যাই বলি, সর্বদাই দন্তন্য হয়। দেশি বিদেশি তৎসম, আমি একদিন শব্দ ভান্ডার করাবো তোমাদের, তাহলে এই কোন শব্দের উৎস কি এটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খাঁটি বাংলা শব্দে এবং অতৎসম শব্দে সর্বদাই দন্তন্য হবে। ঝর্ণা, রানী, পুরানো ইত্যাদি। ঠিক আছে? যেসব তৎসম শব্দে রস্বইকার দীর্ঘইকার বা রস্যৌকার দীর্ঘকার উভয় শুদ্ধ, সেখানেও কিন্তু ওই হস্যই দীর্ঘই মধ্যে হস্যইকার এবং হস্যৌকারটাই নেওয়া হবে। এখানে অনেকগুলো বানান দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখো। বর্তমানে এই বানানে হস্যইটাই সিদ্ধ। বর্তমানে এই বানানে হস্যইটাই সিদ্ধ। ঠিক আছে, দেখে নাও একবার বানানগুলো। কি কি রয়েছে এখানে? কিংবদন্তি, খঞ্জনী, চিৎকার, চুল্লি, তরণী, ধমনী, নারী, পঞ্জি, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জরি, মসি, যুবতী, রচনাবলী, লহরী, শ্রেণী। মূর্ধন্যটা কিন্তু দন্তন্য হয়ে যায়নি, ওটা আবার ভুল করো না। মূর্ধন্যগুলো মূর্ধন্যই আছে। সরণী, সূচিপত্র, উর্না, উষা, এগুলোতে দেখতেই পাচ্ছ। আচ্ছা, উষাটা আমরা এখান থেকে বাদ দিই। এখানে হর্ষ হবে এটা। ঠিক আছে, এইগুলো আমরা ব্যবহার করছি বর্তমানে। ঠিক আছে, এটা আমাদের 7 নম্বর পয়েন্ট। তার মানে হর্ষইকার আর হর্ষৌকারকেই বেশি সিদ্ধ মান্যতা দেওয়া হচ্ছে। একমাত্র ডিরেক্ট তৎসম শব্দ ছাড়া এগুলোকে বর্তমানে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রেফের পর ব্যঞ্জনের দ্বিত্ব হবে না, আমি আগেই বলেছি। দেখো, পুরনো বানান আর নতুন বানান এখানে ট্যালি করা হয়েছে, একটু ভালো করে দেখো। পুরনো বানান কি ছিল আর বর্তমানে নতুন বানানটা কি হয়েছে। এরকম বানান আমরা বিভিন্ন পুরনো বইতে পাই, কিন্তু বার্ধক্যের এই বানান বা কার্তিকের এই বানান, কর্মের এই বানান, ঊর্ধ্বের এই বানান, মূর্ছার এই বানান, আমরা কিন্তু এগুলোই বিভিন্ন পুরনো সাহিত্যে পেয়েছি। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে না, আধুনিক বানান সংস্কারে বানানের সংস্কার হয়েছে। এটা এটা ভালো করে বুঝতে হবে আমাদের। বাংলা বানানের প্রভূত সংস্কার হয়েছে এবং আধুনিক বাংলা বানানে এইগুলো হচ্ছে সিদ্ধ। দেখে নাও ভালো করে, খুব ভালো করে তুলনাটা দেখো, কিভাবে চেঞ্জেসটা হয়েছে সেটা দেখো। ঠিক আছে, দেখে নিয়েছো? মানে ট্যালিটা করো, সেটাই বললাম আর কি। ঠিক আছে, বুঝে নিয়েছো? চলো, তৎসম শব্দ নারীবাচক হলে সেখানে দীর্ঘইকারী হবে। এটা আবার দেখো, তৎসম শব্দে নারীবাচক যদি হয় তাহলে সেখানে দীর্ঘইকার হবে। যেমন কল্যাণী, সুন্দরী, মানবী, তরুণী, এগুলো কিন্তু হর্ষইকার হয়নি। কেন হয়নি? কারণ এর উৎস হচ্ছে সংস্কৃত, এগুলো তৎসম শব্দ, তাই তো? তো এই তৎসম শব্দগুলোর ক্ষেত্রে দীর্ঘইকার বজায় থাকবে। হ্যাঁ, রাইট উজ্জ্বল, তুমি ঠিক বলেছো। শ্রেণী বানানটা স্ক্রিনে লিখবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।
ডেসক্রিপটিভ পেপারের ক্লাস হয় মঙ্গলবার করে, ঠিক আছে? ডেসক্রিপটিভ পেপারের ক্লাস হয় মঙ্গলবার। অলরেডি আমার দেখবে রে বাংলা ডেসক্রিপটিভের একটা ক্লাসের সিরিজ করা আছে, ঠিক আছে? প্লে লিস্ট করা আছে, দেখে নিতে পারো, সেটা অনেক কাজে লাগবে, একটু দেখো। পিএসসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি সবের জন্য কাজে লাগবে, ঠিক আছে? অলরেডি আমার প্লে লিস্ট বানানো আছে। বর্তমানে উজ্জ্বল বানানটা এইটা, এই যে তিনটে করে করা না, এইটা এখন আর ব্যবহার হয় না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা আর এখন হয় না। এই যে তিনটে করে ব্যবহার, এটা একসময় হতো, এটা এখন আর হয় না। ক্লিয়ার? এতক্ষণ বাংলা বানানের যে নিয়মগুলো সম্পর্কে আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আমি নাম উল্লেখ করে বলছি কারণ এরা ছাড়া বাংলা বানান নিয়ে কেউ কাজ করতে পারে না। তারা কারা? তারা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, যাদের সংসদ বাংলা অভিধানটা তুমি পড়ো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আর কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি, ঠিক আছে? এরা দুজন হচ্ছে বাংলা আমাদের পশ্চিমবঙ্গের যে বাংলা বানান, দেখো এখানে আমি একটা কথা তোমাদের বলবো আজকে। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানান সংস্কার সমিতি একটা অর্গানাইজেশন আছে, এরাই কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা বানান। আমি এটা মেনশন করে দিতে চাই কারণ তোমাদের কনফিউশন হতে পারে অনেক সময় যে ম্যাম কি ভুল বললেন। কারণ গুগলে বা বিভিন্ন আহ মানে বিভিন্ন অনলাইনে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় তোমরা বাংলা কিছু অন্যরকম বানানো পেলেও পেতে পারো, তোমাকে উৎসটা দেখতে হবে। আমরা পশ্চিমবঙ্গে, হ্যাঁ মির্জামান একটু অপেক্ষা করো বলবো, আমরা পশ্চিমবঙ্গে যে বানানটা ফলো করি সেটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আর কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি দ্বারা নির্দিষ্ট, ঠিক আছে? আর একটা দেশও রয়েছে বাংলাদেশ, যেখানে বাংলা ভাষার চল রয়েছে, কিন্তু তাদের আবার নিজস্ব কিছু সংস্কার আছে, তাদের নিজস্ব কিছু ফিলসফি আছে, সেই অনুযায়ী তাদের বানানটা চলে। অধিকাংশ ক্ষেত্রেই সেটা এক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু আহ আলাদা একটু আধটু পেতে পারি। বাট আমরা কোনটা ফলো করব? আমরা ফলো করব এই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বা যেটা আমরা সংসদ বাংলা অভিধান বলি, আমরা কিন্তু ওটাকেই ফলো করব, ঠিক আছে? এটা মনে রেখো, এটা আমাকে অনেকে বলেওছে যে ম্যাম আপনি এটা বললেন, ওখানে তো এটা দেখলাম, তারপর আমি দেখলাম যে ওর উৎসটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, মানে বাংলাদেশের আর কি। তো সেটা হতেই পারে, হতেই পারে, যেহেতু আমাদের দুটো রাষ্ট্র ব্যবস্থা আলাদা এবং দুটো বানান স্ট্যান্ডার্ডাইজেশনের অর্গানাইজেশন গুলো আলাদা, সেই কারণে এই তফাৎটা হতেই পারে। যেহেতু আমাদের বাংলা মোটামুটি আমাদের একই, কিন্তু তবুও একটু তফাৎ কিন্তু হয়ে যায়, এটা হতেই পারে। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বা সংসদ বাংলা অভিধানটাকেই ফলো করব। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এটা নিয়ে অনেক কনফিউশন হয়, অনেকে আমাকে বলেছে ম্যাম ইন্টারনেটে আমি এইটা দেখলাম কিন্তু আপনি বললেন এইটা, ঠিক আছে? সংসদ বাংলা অভিধান, ওইটার লেটেস্ট যেটা আছে না ওটা কিনে রাখবে। মির্জামানকে বলছি, দেখো মির্জামান বানানটা এইটা, দেখে নাও। সংসদ বাংলা অভিধানের যেটা নতুনটা, সেটা মানে লেটেস্ট যেটা, ওইটা সবাই কিনে রাখবে, সবার বাড়িতে থাকা উচিত। কারণ ওটা বাংলা বানানের স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? আমরা ইংরেজি অভিধানটা বেশি কিনতে অভ্যস্ত, বাংলাটা বেশি কিনি না, জানি আমাদের মাতৃভাষা আবার কিনে কি হবে। কিন্তু এখন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি না, আমরা মানে ধরো আমি তো মানে 6-7 এদেরও পড়াই, মানে সেকেন্ডারি লেভেলটাও পড়াই। তো যেহেতু সেকেন্ডারি লেভেল পড়াই, ওদের বিভিন্ন নতুন নতুন টেক্সট আসছে, ঠিক আছে? হ্যাঁ, না মূর্ধন্য, দন্তন্য কোথায় মির্জামান, মূর্ধন্য লিখেছি তো আমি। ওদের যেহেতু নতুন নতুন টেক্সট আসছে এবং আমি দেখি যে টেক্সটে নতুন বানানের নিয়মগুলোকেই ফলো করা হয়েছে, তো আমি সেই জন্য রাখি সব সময় যে একটু দেখে নি যে বানানটা ওই টেক্সট বুকে ঠিক দেওয়া আছে কিনা। আমি দেখি অধিকাংশ ক্ষেত্রে ঠিকই দেওয়া আছে। মানে অনেক সময় সবটা তো আমাদের পক্ষেও জানা সম্ভব নয়, কারণ ধরো আমরা তো আর বানানটা মুখস্থ করি না, এটা মানে দিস ইজ নট পসিবল। আমাদের দেখে দেখে এটা মনে থাকে আর কি, যে না এই সংস্কারগুলো হয়েছে। এবং তারপর আবার সংসদ বাংলা অভিধানটাকে একটু মানে স্টাডি করি, তখন বোঝা যায় আর কি যে আচ্ছা এই পরিবর্তনগুলো এই লজিকে হয়েছে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো বাংলা বানানের একটা প্রভূত সংস্কার হয়েছে, সেই সংস্কারগুলো আমাদের একটু মনে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে আধুনিক বাংলা বানানের যে কি বলবো, আধুনিক বাংলা বানানের বানানগুলোকে যেভাবে ব্যবহার করা হচ্ছে আমরাও যেন সেটাই ব্যবহার করব, আমরাও যেন সেটাই ব্যবহার করি। এর জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা ফলো করতে পারো, সেটা হচ্ছে নিউজ পেপার।
অধিকাংশ নিউজ পেপার কিন্তু সঠিকটা ওরা ফলো করে। ওদের এডিটোরিয়াল বোর্ড যেটা ফলো করে সেটা কিন্তু সঠিকটাই ফলো করে। এই যে আমি যে চীন বললাম, জাপানি বললাম, আরবি বললাম, এগুলোতে আমরা তো ছোটবেলা থেকে দীর্ঘইকার ব্যবহার করেছি, কিন্তু নিউজ পেপার অনেকদিন হর্ষইকার ব্যবহার করছে। আমরা বরঞ্চ উল্টে বলেছি যে আরে এ তো হর্ষইকার কেন ব্যবহার করছে, দীর্ঘইকার কেন ব্যবহার করছে না, এটা আমরা বলেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু, গুড ইভিনিং ফারহান, আমাদের কিন্তু নতুন বানানটা অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার আশা করি? বেশ। আর এই বানানের ক্লাসটা আশা করছি তোমাদের অনেকগুলো কনফিউশনের অবসান ঘটাতে সাহায্য করবে। কারণ বানান নিয়ে এখন আমরা কনফিউজড হই, কারণ আমাদের ছোটবেলার শেখাটা একটু গত 5-7 বছরে বদলে যাচ্ছে। এটা নিয়ে আমাদের কনফিউশন হচ্ছে। আমার সাথে আশা করি সবাই একমত হবে যে ছোটবেলায় যেগুলো শিখে এসেছি হঠাৎ দেখছি 6-7 বছরে টেক্সট গুলো কিরকম একটা অন্য অন্য বানান দেখতে পাচ্ছি, ছোটরা অন্য অন্য বানান লিখছে। ঠিক আছে, হয়তো তোমার বাড়ির কোনো ছোট ভাই বোন লিখছে এই বানানগুলো, তুমি বলি এ বাবা কি বানান লিখছিস তুই, না ও ঠিক বানান লিখছে, কারণ ওর টেক্সটে তো ও এটাই পেয়েছে, তাই না? চলো লেটস স্টার্ট। কবি এটি কি ধরনের বিশেষ্য পদ? ঠিক আছে, নামবাচক, জাতিবাচক, ব্যক্তিবাচক, সমষ্টিবাচক? ভালো করে বুঝে উত্তর দেবে। কবি কি জাতীয় বিশেষ্য? বিভিন্ন ধরনের বিশেষ্য আছে তো, কি জাতি? ভালো করে ভেবে আনসার করো। নামবাচক, জাতিবাচক, ব্যক্তিবাচক, সমষ্টিবাচক? কবি কারা? কবি কি কোনো একটা বিশেষ নাম? বলো শ্রীবাস, কোনটা হবে? নামবাচক না জাতিবাচক? কবি কি একটা জাতি? তাহলে বাঙালি কি? ব্যক্তি? না 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 না, নামবাচক কি করে হবে? হ্যাঁ, জাতিবাচক কি হবে? জাতিবাচক কি হবে? জাতিবাচক কি হবে? বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। আমি তুমি শব্দ দুটি কোন সর্বনাম? সম্বন্ধ, নির্দেশক, ব্যক্তি, ব্যতিহারিক? আমি তুমি এটা কি ধরনের সর্বনাম? সম্বন্ধবাচক, নির্দেশক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, ব্যতিহারিক সর্বনাম? কোনটা? ভালো আছি মেঘনা, হ্যাঁ অনেকদিন পরে দেখলাম তোমায়। তুমি কেমন আছো? হ্যাঁ, অনেকে হয়তো মানে পেড ক্লাস আমাকে জানাচ্ছিল সেদিন কয়েকজন যে ম্যাম পেড ক্লাস থাকে তো তাই লাইভটা করা হয় না। লাইভ করলে তো অবশ্যই ভালো, কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। মেঘনা আজকে ক্লাসটা অবশ্যই দেখো, আজ খুব ভালো একটা ইম্পর্টেন্ট টপিকে ক্লাস করিয়েছি। এবং এটা এই নয় যে এটা শুধুমাত্র ওই গ্রামারের জন্য দরকার, এটা সকলের দরকার, এটা জানাটা সকলের দরকার। দেখে নিও ক্লাসটা, রেকর্ডিং দেখে নিও। না উজ্জ্বল, ভুল হচ্ছে। আচ্ছা মেঘনা, ভালো থেকো। আচ্ছা, আমি তুমি এটা অবশ্যই ব্যক্তিবাচক সর্বনাম, এখানে তো কোনো সন্দেহের জায়গা নেই, এটা তো ব্যক্তিবাচক সর্বনাম, তাই না? সন্দেহটা তো নেই, কারণ আমি তুমি ব্যক্তি নির্দেশ করছে। যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধান্ত, বাক্যটিতে যার আর তার, যার তার, নির্দেশক, ব্যক্তিবাচক, সাপেক্ষ, প্রশ্নবাচক, কোন ধরনের সর্বনাম? ভালো করে আনসার দাও। যার আর তার। থ্যাংক ইউ অপূর্ব, থ্যাংক ইউ উজ্জ্বল। যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধান্ত, বাক্যটাতে যার আর তার। ভেরি গুড মির্জামান, ভেরি গুড মির্জামান, ভেরি গুড। সাপেক্ষ একদম, এটা জোড়া তো, যার তার এখানে জোড়া, তাই না? এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর কে আমাকে বলবে যেমন তেমনটা কি? যার তার তো সাপেক্ষ সর্বনাম, আর যেমন তেমনটা কি? আমাকে কমেন্ট বক্সে কে উত্তর দেবে? আমি কিন্তু পড়িয়েছি, না বলতে পারলেই ভার্চুয়াল গাঁটটা, পড়িয়েছি আমি। কি হবে? যেমন তেমনটা কি? আমার এটা আনসার চাই। সাপেক্ষ অব্যয়, ভেরি গুড। সাপেক্ষ অব্যয়, শ্রীবাস সঠিক কথা বলেছে, ভেরি গুড। যেসব পদের লিঙ্গ বচন পুরুষ এবং বিভক্তি ভেদে কোনো পরিবর্তন ঘটে না তাদের কি বলে? সন্ধি, অব্যয়, বাচ্য, প্রত্যয়? কি বলে বলো?
ঝট করে আনসার দাও। অযুক্ত ব্যয়, তাই না? অব্যয়, অব্যয় বলে তো, অযুক্ত ব্যয়, যার কোনো ব্যয় ঘটে না, যার কোনো পরিবর্তন নেই। নিচের কোন বানানটি সঠিক? এক্ষুনি বানান আমরা লিখেছি। ফার্নিচার, বানানগুলো দেখো, প্রথমটা মূর্ধন্য, তারপরেরটা দন্তন্য, তারপরে দীর্ঘই আছে দুটো। কোনটা রাইট আনসার? ইয়েস শ্রীবাস, অব্যয়। ব্যয় নেই তাই অব্যয় তার নাম। আসলে অব্যয় ওটা আমরা বলি উচ্চারণের জন্য, ওটা অব্যয় হয়ে গেছে। ইয়েস মির্জামান, রাইট। নিচের কোন বানানটা সঠিক? এক্ষুনি আলোচনা করেছি। ফার্নিচার একটা বিদেশি শব্দ, বিদেশি শব্দের ক্ষেত্রে কি হবে? কোন বানানটা সঠিক? প্রথমটা মূর্ধন্য আছে, তারপরেরটা দন্তন্য আছে, তারপরের দুটো দীর্ঘইকার আছে। প্রথমটা আছে মূর্ধন্যয় দীর্ঘই, সরি, সিটা আছে মূর্ধন্যয় দীর্ঘই, আর ডিটা আছে দন্তন্যয় দীর্ঘইকার। এক্ষুনি পড়েছি আমরা। ইয়েস আদ্রিতা, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। বি হচ্ছে রাইট আনসার। কেন? কারণ দন্তন্য আর হস্যইকার বিদেশি শব্দের জন্য ব্যবহার হবে, মূর্ধন্য আর দীর্ঘইকার বিদেশি শব্দের জন্য ব্যবহার হবে না, অ্যাবসলিউটলি নো। ঠিক আছে, বিটা রাইট, বিটা রাইট আনসার। এটা নয়, এতে মূর্ধন্য আছে, ওটা বাদ, কারণ মূর্ধন্য হয় না। নেক্সট, নিচের কোনটা তৎসম শব্দ? তৎসম শব্দ মানে কি? যেটা ডিরেক্টলি সংস্কৃত থেকে অবিকৃতভাবে বাংলা ভাষায় উপস্থিত হচ্ছে। এই যে তোমাদের বোধহয় একদিন আমি বহুদিন আগে, অনেকদিন এটা বলিনি, এটাতে সবাই খুব আগ্রহ পায় আর কি। আর একদিন তোমাদের সাথে আলোচনা করব। আমি অনেক আগে তোমাদের মানে যারা আরো আগে ক্লাস করতো তাদেরকে বলেছিলাম এই জার্নি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস, যেটা কিনা বেশ ইন্টারেস্টিং। এইটা একটু যদি হ্যাঁ, এইটা যদি একটু মাথায় ঢুকিয়ে নেওয়া যায়, তাহলে কোন শব্দের কি উৎস এটা খুব ভালো বোঝা যায়। আমি তোমাদের সাথেও একদিন আলোচনা করবো, আমি আলোচনা করেছি আগে, পেড ক্লাসে তো করেইছি, আহ সম্ভবত ওয়াইটি ক্লাসেও করেছি, বাট রিসেন্টলি করিনি, অনেকদিন করিনি আলোচনাটা। আলোচনাটা একদিন রাখবো, বুঝতে সুবিধা হবে তোমাদের। নিজের কোনটি তৎসম? বলো। কৃষ্ণ, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। কৃষ্ণ এখানে একটা তৎসম শব্দ। ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ত বর্গের বর্ণগুলোকে কি বলা হয়? ভেরি ইজি কোয়েশ্চেন। তালব্য, দন্ত, কণ্ঠ, মূর্ধন্য। ট, 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 ঠ, ড, ঢ, ন। কোথায় জিহ্বা কাকে স্পর্শ করছে? ভালো করে ভেবে দেখো যে ট বর্গের অন্তর্গত নটাকে আমরা কি ন বলি, তাহলেই মুশকিল আসান। ভেরি গুড মেঘনা। না মির্জামান, তালব্য না। তোমার জীব মূর্ধা স্পর্শ করছে। ট, ঠ, মূর্ধা কোনটা? তালুর পিছন দিকটা, তাই না? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই নটা তালব্যের পিছন দিক থেকে উচ্চারণ হচ্ছে, মূর্ধা। অ্যাবসলিউটলি কারেক্ট। ব্যাকরণ কিন্তু অঙ্ক একদম, জানো তো, ব্যাকরণ আমরা ছোটবেলা থেকে একটা খুব মিসকনসেপশন নিয়ে ব্যাকরণ পড়ি যে ব্যাকরণ মুখস্থ করতে হয়। না, একদমই না। ব্যাকরণ বড্ড বোঝার জিনিস। ব্যাকরণ ইজ অল অ্যাবাউট অঙ্ক। নিচের কোনটি শুদ্ধ? দেখো, এটা নিজেকে দেখে বলতে হবে। ব্যাকরণের অঙ্কটা যদি একটু মাথায় ঢুকিয়ে নেওয়া যায় না, ব্যাকরণে ভুল অনেক কম হবে। দুযুক্ত অবস্থা, পৃথক যুক্ত অন্য, নিযুক্ত দোষ, নিযুক্ত দোষ, কোনটা শুদ্ধ? আচ্ছা, এটাতে আমি একটুখানি চেঞ্জ করব। এখানে এটা রয় হসন্ত হবে, হ্যাঁ। নির্যুক্ত দোষ, এটা আমি একটু একটু চেঞ্জ করব। কোনটা শুদ্ধ? না, একটু ভুল হচ্ছে আদ্রিতা, আমি এটা চেঞ্জ করে দিয়েছি, এটা হবে নির্যুক্ত দোষ। এবার বলো, এবার বলো কোনটা সঠিক? দুযুক্ত অবস্থা, পৃথক যুক্ত অন্য, নির্যুক্ত দোষ আর নিযুক্ত দোষ, which is the right answer? ডি? না, ডিটা তো নয়। শুদ্ধ কোনটা? একটাই শুদ্ধ তো এখানে। বি ইজ দ্য রাইট আনসার তো, বি। পৃথক যুক্ত অন্য, পৃথগন্য, এটাই তো সঠিক। বিটা রাইট আনসার। ওকে, বিটা রাইট আনসার।
অপশন বি, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, চলো। আজ ক্লাসের আলোচনাও হলো ইম্পর্টেন্ট এবং কিছু অবশ্যই আমরা প্র্যাকটিস করলাম। আবারও এমসিকিউ এর লং প্র্যাকটিসও নিয়ে আসছি তোমাদের জন্য। চেষ্টা করছি এমসিকিউ এর লং প্র্যাকটিসের জন্য উইকেন্ডে কিছু ক্লাস রাখতে। সেগুলোতে আর থিওরি গুলো আর পড়াবো না। সেগুলোতে কেবলই এমসিকিউ করাবো। সেগুলো আমাদের উইকেন্ড ক্লাস রাখার চেষ্টা করছি তোমাদের জন্য। সানডে ক্লাসগুলো ওইভাবে রাখার চেষ্টা করছি। তবে থিওরিটা অবশ্যই আমি এখন একটু জোর দিচ্ছি, কারণ কনসেপচুয়ালি জিনিসগুলো না জানলে শুধুই এমসিকিউ প্র্যাকটিস করে গেলে মুশকিল। দুটোর কম্বিনেশন থাকা দরকার, ঠিক আছে? দুটোর কম্বিনেশন হবে। কোনটা? এ হবে? কেন না? না, একদমই না। দুযুক্ত অবস্থা তো, বিসর্গ তো, বিসর্গ সন্ধিত দুযুক্ত অবস্থা, তাই না? পৃথক অন্যটাই এখানে ঠিক, আর সবকটা ভুল আছে। ঠিক আছে, ওকে। তো গ্রামার ক্লাসগুলো অবশ্যই ফলো করো, বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। বাংলা অনেকেই গ্রামারের কনসেপ্টটা পেতে চায় ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্য, তাদের জন্যও কার্যকরী হবে। আর আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাও। এই ধরনের বিভিন্ন নোটস, হ্যাঁ মেঘনা, সব পুরনো ছাত্রছাত্রীদের দেখলে আমারও বেশ ভালো লাগে। অনেকেই ব্যস্ততার জন্য হয়তো এটা ওটা পরীক্ষা রয়েছে সামনে, সবসময় ক্লাস করতে পারে না, বাট দ্যাট ইজ ওকে। তোমরা যে রেসপেক্টটা করো আমাদের শিক্ষকদের, সেটার জন্য সেটাই ভালো লাগে আমাদের, খুব ভালো লাগে। খুব ভালো থাকো, খুব ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চয়ই পারবে, সফল নিশ্চয়ই হতে পারবে। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে স্ক্যান কোড এখানে দেওয়া রয়েছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমার বিভিন্ন ক্লাসের নোটস, ক্লাস ছাড়াও আমি বিভিন্ন নোটস পরীক্ষার আগে শেয়ার করব, মক টেস্ট শেয়ার করব, এবং আমার ক্লাসের নোটিফিকেশন গুলো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যারা এখনো জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে যাও। আর যারা ক্লাসটা দেখবে তারা অবশ্যই শেয়ার এবং লাইক করো। তোমাদের জন্যই এই ক্লাস। বাংলা গ্রামার উপেক্ষিতই হয়, পড়া হয় না সেইভাবে, বাট অনেক পরীক্ষাতেই কিন্তু থাকছে আমাদের বাংলা গ্রামার। তাই উপেক্ষা করো না, আহ, চেষ্টা করো বাংলা গ্রামারটা একটু সঠিকভাবে শিখে নিতে, ওকে? আর আমার ক্লাসের শিডিউল গুলো বলে দিই। সোম বুধ এই দুদিন বাংলা গ্রামার, মঙ্গলবার থাকছে কম্পালসারি বাংলা, এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে ক্লাস করাই আমি শুক্রবার। আর রবিবার স্পেশালি গ্রামার ক্লাসটাই বেশি করাই, রবিবার সকালে ক্লাস থাকে। আর তবে মাঝে মাঝে তোমাদের এক্সাম অনুযায়ী আমি অন্যান্য ক্লাসও রবিবার রাখি। সেটা টেলিগ্রাম গ্রুপে যারা থাকবে তারা বিভিন্ন সময় নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। সামনে অনেকগুলো সুযোগের দ্বার উন্মুক্ত হচ্ছে, সেই সুযোগটা অবশ্যই নিতে হবে। সাফল্য আশা করছি কারোর অধরা থাকবে না যদি আমরা সেই পরিশ্রমটা করতে পারি। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো।